রামিসা হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত করা হয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষে আমরা সকল প্রস্তুতি সহ যথাসময়ে উপস্থিত হয়ে মাননীয় ট্রাইব্যুনাল তার আসনে আসীন হলে রাষ্ট্রপক্ষে উপস্থিত দুইজন আসামির বিরুদ্ধে এই মামলায় সংগঠিত অপরাধের বর্ণনা চার্জশিটের রেলিভেন্ট অংশ হতে পড়ে শোনানো হয় এবং তারপর ইনকোয়েস্ট রিপোর্ট বা সুরতহাল রিপোর্টে উল্লেখিত সময় উল্লেখ সহ এই মামলার আসামিদ্বয়ের বিরুদ্ধে অর্থাৎ 1 নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে রামিসা আক্তারকে তাদের ফ্ল্যাটে আসামিদ্বয়ের বসবাস করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাদের বসবাস করা ফ্ল্যাটের বাথরুমের ভিতর ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান এবং তার পরবর্তীতে তার মাথা দেহ থেকে আলাদা করে কেটে বালতিতে রাখেন, একই সাথে তার 2 হাত দেহ থেকে আলাদা করেন এবং অন্যান্য অঙ্গে ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। ফলে মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) ধারায় চার্জ গঠন করেছেন এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বিরুদ্ধে এই ঘটনা সহায়তা করার জন্য অর্থাৎ ধর্ষণ হত্যাকাণ্ড এই 2টি অপরাধে সহায়তা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2) এর সাথে পঠিতব্য 30 ধারার অধীনে চার্জ গঠন করেছেন। একই সাথে বিভিন্ন আলামত ধৌত করে বিনষ্ট করা এবং আসামিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যেতে সহায়তার কারণে পেনাল কোডের 201 ধারার অধীনে উপরোক্ত অর্থাৎ আগের 2টো ধারার সহিত এই 201 ধারাতেই চার্জ গঠন করা হয়। অর্থাৎ স্বপ্না খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(2), 30 এবং পেনাল কোডের 201 ধারায় চার্জ গঠন করেছেন এবং এরপরে মাননীয় ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর উপধারা 2 সাবমিশন আকারে পড়ে শোনায় যে আমরা পড়ে শোনাই এই বলে যে এই আইনের এই বাধ্যবাধকতায় বলা আছে যে বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্যদিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। হ্যাঁ, তাদের পক্ষে আইনজীবী ছিলেন আমরা রাষ্ট্র কর্তৃক মানে সরকার কর্তৃক নিয়োজিত স্টেট ডিফেন্স লয়ার, তার হিয়ারিং আপনারা শুনেছেন, আমরাও রাষ্ট্রপক্ষে শুনেছি এবং উনি আসামির পক্ষে নির্দোষিতা দাবি করেছেন এবং তার হিয়ারিং করেছেন। এইটা আসলে একটানা চলিবে আইনেই বলা আছে এবং একটানা চলিবে, এটা মন্তব্য করার এখতিয়ার আমাদের নেই। উনি কোন যুক্তিতে নির্দোষ দাবি করেছেন? ওনার যুক্তিতে যে উনি যে যুক্তি দিয়েছেন সে যুক্তি হলো আমাদের রাষ্ট্রপক্ষের যুক্তির কাছে মানে এটা যুক্তির পর্যায়ে পড়ে না, তারপরে ওনার এখতিয়ার উনি বলেছেন। ঠিক আছে, এটা তো স্টেট ডিফেন্স আমরা বলবো স্টেট ডিফেন্সকে জিজ্ঞাসা করবেন। থ্যাংক ইউ এইটা স্টেট ডিফেন্স লয়ারকে আপনারা জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হইবে। থ্যাংক ইউ। এটা হলো শোনেন, মামলার চার্জশিটে উল্লেখিত যে ঘটনা আমরা সেটাই অংশ পড়ে শোনাইছি রাষ্ট্রপক্ষে, আর বাকি যে অংশটা বলেছে আসামি পক্ষে এটা হলো ম্যাটার অফ এভিডেন্স। ম্যাটার অফ এভিডেন্স মানে হলো এভিডেন্স এন্টায়ারলি রেকর্ড করার পরে মাননীয় ট্রাইব্যুনাল বিশ্লেষণ করে সেই বিষয়ে মতামত দিতে পারবেন। এই বিষয়ে আমরা প্রসিকিউশন করতে পারি না। থ্যাংক ইউ। অভিযোগ ঘটনার শুনানিতে আসলে কি হলো? আপনারা জানেন যে ডিজিজড রামিসা আক্তার
যাকে দর্শন করে হত্যা করা হয়েছে, এটা আজকে একটা আলোচিত মামলা বাংলাদেশে, এবং সেই মামলায় দেশবাসী এবং সরকারের পক্ষ থেকে যতটুকু আমরা চেষ্টা করছে যে এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে যেন একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এবং যিনি রামিসা আক্তারের বাবা, যিনি মামলা দায়ের করেছেন, যেন এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয়, এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আপনারা জানেন ইতিমধ্যে 5 কার্য দিবসের মধ্যেই এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে, এবং দাখিলের পরেই আজকে প্রথম খোলার দিন, এবং ঈদের পবিত্র ঈদের পরেই আজকে প্রথম ঈদের অফিস খোলার দিন। যে জন্য আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে, এবং অভিযোগের মধ্যে যেখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিসাকে কিভাবে রেপ করা হয়েছে, এবং রেপ করার পরে তাকে কীভাবে হত্যা করা হয়েছে, এবং তার কিভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে, এবং এই কিভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে, এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি। এবং সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এবং দণ্ডবিধির 201 ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, এবং আগামীকাল সাক্ষীর জন্য আছে। এবং আমাদের এই আইনে আছে যে চার্জ গঠন করার পরে প্রতিদিনই সাক্ষী নেওয়া যাবে, এবং সেভাবে সাক্ষী প্রতিদিন নেওয়া হবে। আমরা প্রশাসন পক্ষে আমরা চেষ্টা করব প্রতিদিন সাক্ষী নেওয়া, এবং প্রতিদিন সাক্ষী নেওয়াই হবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন 5 দিনে মাত্র তদন্ত কার্যক্রম শেষ করা হয়েছে। আসামি বলছে ডলার নামে একজনের কাছ থেকে পুলিশ 2 লাখ টাকা খেয়ে সেই আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে, অভিযোগপত্রে তার নাম আসে নাই। এই বিষয়টাকে আপনারা কি মনে করছেন? না, এই ধরনের কোনো বক্তব্য কোথাও আসে নাই, এবং তার সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানেও বা কোথাও এই ধরনের কোনো বক্তব্য আসে নাই, চার্জশিটও আসে নাই, কোথাও এই ধরনের কোনো বক্তব্য আসে নাই। আসলে মামলাকে ড্রাইভার মানে করার জন্য বা অন্য কোনো দিকে প্রবাহিত করার জন্য আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য, এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চান। কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই।